নমস্কার, লোককথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক আকাশদীপ গড়গড়ির কলমে একটি ভয়ের গল্প, মানুষ খেকো বাড়ি। বিলাসপুর স্টেশনে ট্রেন থামতেই লাফিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল উৎপল। বিলাসপুর প্রকৃতপক্ষে একটা গ্রাম্য এলাকা, এখনো এখানে সেভাবে শহুরে রং লাগেনি। উৎপলের আগে কখনো বিলাসপুরে আসেনি, তবে এবার তাকে আসতে হয়েছে কারণ এই গ্রামের অভ্যন্তরে তার দূর সম্পর্কের জ্যাঠামশাই একটা বেশ বড় বাড়ি বানিয়েছিলেন। উৎপলের জ্যাঠামশাই ছিলেন একজন নামকরা বৈজ্ঞানিক, কিন্তু মানুষ হিসেবে ছিলেন বড্ড মুখছোড়া। তিনি শহুরে কোলাহলের মধ্যে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না, তাই তিনি এই বিলাসপুরের পেটের মধ্যেই একটা বাড়ি বানিয়ে সেখানে নিজের বৈজ্ঞানিক কাজকর্ম আর এক্সপেরিমেন্ট নিয়ে ব্যস্ত থাকতেন, মানুষ আর মিডিয়ার চোখের আড়ালে। উৎপলের এই জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর বটব্যাল বিয়ে করেননি, সারা জীবন উৎসর্গ করেছিলেন বিভিন্ন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের কাজে। উৎপল নিজে কোনোদিন ভদ্রলোককে চোখে না দেখলেও বাবার মুখে তার অনেক গল্প শুনেছে। তবে একবার এই বিলাসপুরের গ্রামের বাড়িতে এক্সপেরিমেন্ট করার সময় নাকি একটা দুর্ঘটনা ঘটেছিল। উপেন্দ্র কিশোরের মাথাটা তারপর থেকেই নাকি হঠাৎ বিগড়ে যায়। বিলাসপুরের বাড়িটা ছেড়ে তিনি এরপর পথে ঘাটে, গ্রামগঞ্জে, এখানে সেখানে কোথায় কোথায় যে ঘুরে বেড়াতেন তার খোঁজ কারোর কাছে ছিল না। এমনকি উৎপলের বাবার সাথেও শেষের দিকে ভদ্রলোকের আর কোনো যোগাযোগ ছিল না। উৎপলের বাবার ছোট একটা মুদিখানার দোকান ছিল। মা মরা ছেলেকে পড়াশুনো শেখাতে রীতিমতো হিমশিম খেতেন ভদ্রলোক। একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর উৎপল 20 পাও জলে পড়ে গেল। বেশ কষ্টে সৃষ্টেই তার দিন কাটছিল। এমন সময় সে অ্যাডভোকেট তরুণ গাঙ্গুলির কাছ থেকে একটা চিঠি পায়। সেখানে বলা ছিল বৈজ্ঞানিক উপেন্দ্র কিশোর বটব্যাল আজ 10 বছর ধরে নিরুদ্দেশ। সাধারণত 7 বছর বা তার বেশি ধরে কেউ নিরুদ্দেশ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। উপেন্দ্র কিশোর বটব্যালের শেষ উইল অনুযায়ী উত্তরাধিকার না থাকায় তিনি তার সম্পত্তির সবটা দান করেছিলেন দুঃসম্পর্কের ভাই আর উৎপলের বাবা উৎসব বটব্যালের নামে। উৎসব বটব্যালের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী সেই সম্পত্তি চলে আসে উৎপলের নামে। সম্পত্তি বলতে অবশ্য বেশি কিছু নয়, এই 1000 খানেক টাকা, বৈজ্ঞানিক জিনিসপত্র আর বিলাসপুরের এই বিশাল বাড়িটা। তবু এইটুকু সম্পত্তির ভাগ পেয়েই উৎপলের মনটা খুশিতে নেচে উঠল। তার এখন যা দৈন্যদশা, তাতে ওই বৈজ্ঞানিক জিনিসপত্র আর বাড়িটা বেচে সে মোটামুটি মোটা অঙ্কের টাকার মালিক হতে পারবে। চিঠি পেয়ে উৎপল আর দেরি করেনি, ট্রেন ধরে সোজা হাজির হয়েছে বিলাসপুরে। উদ্দেশ্য এই বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে বৈজ্ঞানিক জিনিসপত্রগুলো নিয়ে সে ফিরে যাবে কলকাতায়। সেসব বেচার পর বাড়িটার কিভাবে সদ্গতি করা যায় সেটা পাওয়া যাবে। অনুন্নত বিলাসপুর স্টেশনে নামতেই ঝমঝম শব্দে বৃষ্টি পড়া শুরু হলো। ছাতা মাথায় দিয়ে স্টেশন থেকে বেরিয়ে উৎপল একটা ভ্যান রিক্সা ভাড়া করল। চিঠিতে উপেন্দ্র কিশোর বটব্যালের সেই বাড়িটার ঠিকানা ছিল। ঠিকানা বলতেই ভ্যান চালক অবাক হয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বিজ্ঞানী বাবুর বাড়ি যাবেন? কিন্তু ওটা তো এখন বড় বাড়ি, কেউ থাকে না ওখানে, আর বহু বছর হতে চললো গ্রামের কেউ তারে দেখে নাই। উনি আমার দূর সম্পর্কের জ্যাঠামশাই ছিলেন, বাড়িটা আমার নামেই লিখে গেছেন, সেখানেই কটা দিন থাকতে এসেছি। কি বলছেন কর্তা? হ্যাঁ, ওই মানুষ খেকো ভূতের বাড়িতে আপনি একা থাকবেন? হে রাম 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 রাম। মানুষ খেকো ভূতের বাড়ি মানে?
আর বলবেন নি কথা, এই বাড়িটা শুনেছি ভালো নয়। কয়েকজন ভূত খুঁজতে এসে ওখানে রাত কাটিয়েছিল। তারপর না তাদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই বাড়িটা তাদের গিলে নিয়েছে। বিলাসপুরের এক চোর বাড়ির জিনিসপত্র চুরি করতে ঢুকিয়েছিল। সে রাতের পর থেকে সেও নিখোঁজ। এই সকলে বলে বাড়িটার আশপাশ দিয়ে হাঁটার সময় নাকি কী সব অদ্ভুত ফিসফিসানির আওয়াজ পাওয়া যায়। কেউ সেখানে এক রাত্রি থাকলেই বাড়িটা তাদের খেয়ে নেয়। এইসব নানা কথাবার্তা বলতে বলতে লোকটা ভ্যান চালিয়ে নিয়ে যেতে লাগলো গ্রামের ভেতর দিকে। বিলাসপুর গ্রামের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখে উৎপলের মনটা ভালো হয়ে গেল। শহরে মানুষ হয়েছে উৎপল, ভূত প্রেত সে বিশ্বাস করে না। তার উপর গ্রামের লোকেরা এমনিতেই সব ঘটনা তিলকে তাল করে বলে। তাছাড়া গ্রামে গঞ্জে এরকম ফাঁকা একটা বাড়ি বহুদিন ধরে খালি পড়ে থাকলে ভূতের বাড়ি বলে দাগিয়ে দেওয়াটা গ্রামের লোকের স্বভাব। ভ্যান চালকের কথাই তাই খুব একটা কর্ণপাত করল না সে। কিছুক্ষণ পর একটা মজা পুকুর পেরিয়ে যেতেই কিছু দূরে একটা বেশ বড় আর সাদা রঙের দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটার হতশ্রী অবস্থা। লোক চলাচলের অভাবে চারিদিকে ঝোপ জঙ্গল গজিয়ে উঠেছে। ভ্যান চালক বলল, এসে বেশি দূর যাবনি কথা, এই জায়গাটা ভালো নয়। আমি বলি কি, আপনি আপনি আরেকবার ভেবে দেখুন। হ্যাঁ, এইখানে একা একা থাকতে পারবেন তো? খুব পারবো। শোনো, তোমার কি কোনো চেনা জানা লোক আছে? থাকলে একটু পাঠিয়ে দিও তো। বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো, মানে বসবাসের যোগ্য করতে হবে আর কি। অনেক বছর তো কেউ থাকেনি, রাজ্যের নোংরা হয়ে আছে। সে পারবো কথা। এই গ্রামের লোকেরা কেউ ভয়ে এ তল্লাটে আসে না। তবে আমার এক ভাইপো আছে, ভয়টা বড্ড কম। আমি ওরে পাঠাই দেবো। হ্যাঁ, খুব কাজের ছেলে। উৎপলকে সেখানে নামিয়ে দিয়ে ভ্যান চালক চলে গেল। উৎপল হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। সব দরজা বন্ধ। ছাদের একটা দিকের ইট পলেস্তরা খসে গিয়ে ভেতরের গাঁথুনি বেরিয়ে পড়েছে। চারিদিকে ধুলো আর মাকড়সার জালে পরিপূর্ণ। উৎপল বাড়ির বাইরের দেওয়ালে হাত রেখে বুঝল, পুরনো হলেও বাড়ির গাঁথুনি বেশ পোক্ত। এত বছর খালি ছিল, কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করেছে, অথচ খুব একটা ক্ষতি হয়নি। দেখলে মনে হয় কিছু বছর আগেও বোধহয় এখানে লোক চলাচল করত। উৎপল কিছু ডালপাতা কুড়িয়ে যতটা পারল বাড়ির সামনের দিকটা পরিষ্কার করল। অ্যাডভোকেট গাঙ্গুলির থেকে সে বাড়ির চাবি জোগাড় করে এনেছিল। মরচে ধরা তালা খুলে সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঠিক তখনই তার নাকে এসে লাগলো গন্ধটা। অদ্ভুত একটা গন্ধ। ফাঁকা বাড়ি বহুদিন খালি থাকলে যেমন একটা ভ্যাপসা গন্ধ থাকার কথা, তেমন নয়। বেশ অদ্ভুত একটা কড়া গন্ধ, অনেকটা মানুষের শরীরের ঘামের গন্ধের মতো। কিন্তু গন্ধের উৎস যে কি সেটা চারপাশে খুঁজেও বুঝতে পারল না উৎপল। সে একতলার সামনের ঘরের সব জানালা খুলে দিল। তাতে অবশ্য গন্ধের তেজটা একটুও কমল না। খালি ঘরটার চারিদিক খাঁ খাঁ করছে। মেঝেতে ডাঁই করা রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। উৎপল ঘরের কিছুটা অংশ পরিষ্কার করে মেঝেতে একটা চাদর পেতে বসল। তারপর ব্যাগ থেকে শুকনো খাবার বার করে খেতে খেতে চারিদিকে দেখতে লাগলো। মনে মনে ভাবল, ভাগ্যটা তাহলে একেবারে মন্দ নয় দেখছি। পুরনো হলেও বেশ বড় বাড়ি, অন্তত 4-5 কাঠা জমি তো হবেই। বিক্রি করে যে দামটা পাবো সেই টাকায় নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারবো। তার উপর বেশ কিছু হাজার টাকার বৈজ্ঞানিক জিনিসপত্র আছে দোতলার ওই ল্যাবরেটরির ঘরে। অ্যাডভোকেট গাঙ্গুলি তো সেরকমই বলেছিলেন। সে ঘরের চাবিটাও আছে কাছে। কাল বরং সকালে খুলে দেখা যাবে। খাওয়া দাওয়া সেরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে চাদরের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিল উৎপল। হঠাৎ কেমন একটা অস্পষ্ট ফিসফিসানির শব্দ পেয়ে
তার ঘুমটা চটকে গেল। সে ধরফড়িয়ে উঠে বসল। ঘরে তো কেউ নেই, তাহলে তার কানের কাছে ফিসফিস করল কে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল নাকি? কিন্তু না, শব্দটা এখনো হচ্ছে, আর সাথে সেই গন্ধটা আরো চড়া হচ্ছে। ব্যাপারটা কি? এদিক ওদিক ঘাড় ঘুরিয়েও কাউকে দেখতে পেল না উৎপল, কিন্তু সে অনুভব করল অনেকগুলো চোখ যেন পাথর কঠিন দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। কিন্তু তার চারপাশে যে ঘরের দেওয়াল ছাড়া আর কিছুই নেই। তার সমস্ত শরীরটা হঠাৎ ছমছম করে উঠল। হঠাৎ খোলা জানালার দিকে চোখ যেতেই বুকটা ধরাস করে উঠল উৎপলের। ও কি, জানলা থেকে উকি মেরেছে একটা মুখ? তবে না, অলৌকিক কিছু নয়, ও যে একটা অল্প বয়সী গ্রাম্য ছেলের মুখ। বৃষ্টির জল তার সর্বাঙ্গ বেয়ে গড়িয়ে পড়ছে। ধাতস্থ হয়ে সে হাঁক পারল। কে কে ওখানে? আগে দাদাবাবু, আমি হরিদাস। কে হরিদাস? সামনে এসো। ছেলেটা আবার দরজার সামনে এসে কাঁচু মাচু মুখে দাঁড়ালো। বয়স বেশি নয়, 24-25 হবে। শ্যামলা একহারা চেহারা। হাত জোর করে বলল, আগে কাকা আমাকে পাঠাইল। আপনি তো সেই শহুরে বাবু টোলায় বিজ্ঞানী বাবুর ভাইপো। আমার কাকাই তো আপনাকে এখানে ভ্যানে করে পৌঁছে দিলে। এবার উৎপলের সব কথা মনে পড়ল। বলল, ও তুমি? এসো হরিদাস, এসো। আচ্ছা, তোমাকে ডেকে পাঠালাম, এই বাড়িটা একটু ঝাড়পোঁছ করতে হবে, কেমন? পারবে তো? হ্যাঁ দাদাবাবু, আমি পারবো। ঝাঁটাটা তো আমি সঙ্গে করিয়ে এনেছি। কিন্তু আপনি এই ভূতের বাড়িতে একা একা থাকবেন? চলুন, কেন, কাছেই তো আমার ঘরটা রয়েছে, সেইখানেই না হয় থাকবেন আপনি। না হরিদাস, আমি এখানেই থাকবো। এতদিন কেউ থাকতো না বলে এটা ভুতুড়ে বাড়ি হয়ে গিয়েছে। এখন আমি এসেছি, আর ভূত থাকবে না। দাদাবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত? না হরিদাস, আমি ওসবে বিশ্বাস করি না। দেখো, এই বিজ্ঞানের যুগে ভূত প্রেত ওসব কিচ্ছু হয় না। ওসব মনের ভ্রম। যাই হোক, বেলা বেড়েছে কিন্তু, নাও নাও নাও, কাজে লেগে পড়ো। হরিদাস আর কিছু বলল না। মাথায় ছাতা ধরে অবশ্য উৎপলও তাকে সাহায্য করল। বয়স কম হলেও হরিদাসের কথাবার্তা বেশ ঝকঝকে। সে জানালো ক্লাস 9 অবধি পড়েছে, তারপর টাকার অভাবে আর পড়তে পারেনি। কাকার ধানের জমিতে চাষের কাজে নেমে পড়েছে। কাজ করতে করতে সে জিজ্ঞেস করল, আচ্ছা হরিদাস, তুমি বিজ্ঞানী বাবুকে চিনতে? হ্যাঁ গো দাদাবাবু, আমি চিনতুম তো। আমি তো সব গবেষণার জিনিসপত্র জোগাড় করে দিতুম। বাবু আমাকে খুব ভালোবাসতেন। তারপরে একদিন যে কি হলো, বাবু কেমন যেন বদলে গেলেন। বাবু কয়েকদিনের জন্য জার্মানি গিয়েছিলেন না, কি একটা তাদের আবিষ্কার নিয়ে ওই কোনো সভাতে হয়তো বক্তব্য রাখতে গিয়েছিলেন। নতুন নতুন জিনিস আবিষ্কার করার তো খুব নেশা ছিল ওর। সারাদিন সেই সব নিয়েই তিনি মেতে থাকতেন। তারপরে একদিন তিনি জার্মানি থেকে ফিরলেন। সাথে দেখি তার একটা বিদেশি বাবু এসছে, খুব খটোমটো নাম, কি যেন নাম ছিল। বিজ্ঞানী বাবু আমাকে একদিন ডেকে বললেন, জানেন তো, যে তারা দুজনে নাকি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন। আর সেই বিদেশি বাবু নাকি এখন থেকে এইখানেই থাকবেন। তাকে নাকি কাজে সাহায্য করবেন এইসব। আর আমি যেন রান্নাবান্নার দিকটা সব সামলাইলি। বাস, তারপরে নামা খাওয়া ভুলে দুজনে মিলে দুতলার ওই ঘরটাতে মেশিনপত্র নিয়ে কি সব খুঁটখাট কাজে সব লেগে পড়লেন। আমাকে বড় বড় সব লিস্টই ধরাই দিতেন, জানেন তো। ওদের গবেষণার জিনিসপত্র তো এই গায়ে পাওয়া যায় না, সবই তো ইলেকট্রনিকের জিনিস, তারের কুণ্ডলি, বিটারি, আরও সব কত কি ছিল। তো আমি ট্রেনে করে চড়ে কাছে শহরের দোকানটা থেকে সব জোগাড় করে এনে দিতাম। ওদের কাছে নীল রঙের হিজিবিজি লেখা বড় বড় কাগজ ছিল, সেইগুলো খুব যত্নে আগলে রাখতেন। ওই কাগজ দেখি তো ওরা ওই সব মেশিনপত্র সব বানাইতেন গো। কিসের মেশিন? মানে কিসের গবেষণা করতেন ওরা? তোমাকে বলেনি? না গো দাদাবাবু, কেবল আমাকে বলেছিলেন যে কিসের যেন একটা গোপন সূত্র তারা খুঁজে পেয়েছেন।
সেইটারই ওই সত্য মিথ্যা যাচাই এইসব নিয়েই নাকি তাদের গবেষণা টবেষণা চলছে আর কি। তবে জানেন তো, একদিন না আমি এসে দেখি বিজ্ঞানী বাবু ইকা, বিদেশি বাবুটা নাই। আমি জিজ্ঞেস করাতে তিনি বললেন যে ওদের গবেষণাতে নাকি কিছু ভুল হয়েছে, তাই নাকি বিদেশি বাবু গাঁ ছেড়ে চলে গিয়েছে। কাউকে কিছু না জানায় রাতারাতি এই বিলাসপুরটা ছেড়ে চলে গেল, অথচ আমরা কেউ কিছু জানতেই পারলাম না। এইটুকে নিয়ে তো আমার মনে একবারে খুব বড় একটা খটকা লেগেছিল জানেন তো। তো আমি না কাউকে কিছু বলি নাই। তারপর থেকে বিজ্ঞানীবাবু কেমন যেন একটু হয়ে গেলেন জানেন তো। সারাদিন বিড়বিড় করে কি সব বকতো, ঠিক মতো তো স্নান খাওয়া কিছুই করতো না, রাতের বেলাতে ঘুমোইতেও না, সারাদিন দেয়ালে মাথাটা ঠুকতো। আর ওই গবেষণার ঘরে বসে সারা রাত তিনি একা একা কি যেন সব বলতেন, সারাক্ষণ খুব ভয়ে ভয়ে থাকতেন জানেন তো। আর শেষের দিকে তিনি তো বাড়ি থেকে বেরিয়ে যেতেন, আবার মর্জি মতন তিনি ফিরে আসতেন, কিন্তু রাতে তিনি এই ঘরটার বাইরে বেরোইতেন না। আমি বুঝতে পারছিলাম যে সেই বিদেশি বাবু চলে যাওয়ার পর থেকে আমাদের বিজ্ঞানী বাবুর মাথাটা কীরকম বিগড়ে গিয়েছে। তারপরে একদিন না তিনিও হাওয়া হয়ে গেলেন, সেই যে গেলেন আজও আর ফিরে আসেন নাই। হরিদাসের কথা শুনে বেশ অবাকই হলো উৎপল। বিলাসপুরের মতো অনুন্নত গ্রামে কি এমন গোপন বিষয়ে গবেষণা চালাচ্ছিলেন ওর দুঃসম্পর্কের বৈজ্ঞানিক জ্যাঠা উপেন্দ্র কিশোর বটব্যাল? আর কেই বা বিদেশি বাবু? উৎপল ভাবল দোতলার ওই গবেষণার দরজা খুলে একবার দেখতে হবে, সেখানে কোনো সূত্র পাওয়া যায় কিনা। ধীরে ধীরে বিকেল গড়িয়ে বিলাসপুরের সন্ধে নামতে শুরু করেছে। বৃষ্টির তেজ এখন কিছুটা কমে এসেছে। হরিদাসকে দেখে একটা কুকুর লেজ নাড়তে নাড়তে এসে হাজির হলো। হরিদাস তাকে আদর করতেই সে লেজ নাড়তে নাড়তে মুখে কুই কুই শব্দ করে পায়ের কাছে মাথা ঘষতে লাগলো। উৎপল পশু পাখি খুব ভালোবাসে, সেও মুখে চুকচুক শব্দ করে তার মাথা ছুঁয়ে আদর করাতে কুকুরটাও তার পায়ে মাথা ঘষতে লাগলো। উৎপলের কাছে বিস্কুট ছিল, সে সেটা কুকুরটাকে খেতে দিয়ে হরিদাসকে প্রশ্ন করলো, এটা তোমার কুকুর হরিদাস? হ্যাঁ দাদা বাবু, এর নাম হয়েছে বেঘো। আমাকে খুঁজতে এসেছে, সন্ধ্যে নামছে তো বাড়ি ফিরতে হবে বলে ও আমাকে ডাকতে এত দূর ঠিক শুকে শুকে চলে এসেছে দেখছেন। আপনি চিন্তা করবেন না দাদা বাবু, এইখানে তো বিদ্যুৎ নাই। আমি দোকান থেকে মোমবাতি, দেশালাই, মশা মারার ধূপ, ওষুধ সব আমি কিনে এনে দিয়েছি। হ্যাঁ, কাল সকালে আবার আসবো। মোমবাতি দেশলাই আমি সঙ্গে করেই এনেছি, তুমি শুধু রাতের খাবার ব্যবস্থাটা একটু দেখো। বলে দুটো 100 টাকার নোট তার হাতে গুজে দিল উৎপল। না না দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে রাতটা আপনি রুটি ঘুগনি খেয়ে কাটান দিন, আমি রহিম বুড়োর দোকান থেকে এনে দিছি। কাল সকাল সকাল এসে আমি রান্নার সব ব্যবস্থা করে দেবো। বেগো আয় আয় আয়। টাকা আর বেঘোকে নিয়ে হরিদাস চলে গেল। উৎপল মোমবাতি জ্বালিয়ে ভালো করে চাদর বিছিয়ে সেখানে বসল। এখানে দিন কতক কাটাতে গেলে কয়েকটা জিনিস তাকে জোগাড় করতে হবে। স্টোভ, খাটিয়া, রান্নার টুকিটাকি সাজ সরঞ্জাম এসব কিনতে হবে। হাত পাখা তার সঙ্গেই আছে। নভেম্বরে বৃষ্টি হলে আকাশে বেশ একটা শীত শীত ভাব বেড়ে যায়। রাতের বেলা আলো ছাড়া থাকাটাই যা একটু অসুবিধে। উৎপল মনে মনে ভাবল, হরিদাসকে জিজ্ঞেস করে একবার বিলাসপুরের হাট থেকে ঘুরে আসবো। স্টেশনের কাছেই তো বিদ্যুতের অফিস, সেখানে একটা অ্যাপ্লিকেশন করে বাড়িটায় বিদ্যুৎ আনবার ব্যবস্থা করতে হবে। তারপর একটু মেরামত করে বাড়িটা বিক্রির আগে একেবারে চকচকে করে নিতে হবে। কিন্তু তারও আগে তাকে ঘরের ওই গবেষণার জিনিসপত্রগুলো নিয়ে কলকাতায় যেতে হবে। সেই সব বিক্রি করে না হয় হাতে যে টাকাটা আসবে সেই টাকায় বাড়ি মেরামতির কাজে হাত দেব। হাতে যদিও এখনও কিছুদিন সময় আছে। কিছুক্ষণ পরেই হরিদাস রাতের খাবার দিয়ে গেল। যাবার আগে বারবার বলে গেল সাবধানে থাকতে। বাড়িটার সম্পর্কে অনেক বদনাম আছে। বেঘও হরিদাসের কথা শুনে ঘেউ ঘেউ স্বরে সম্মতি জানালো। হরিদাস বেঘকে নিয়ে চলে যাওয়ার পর তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিল উৎপল। বাইরে আবার তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। ব্যাগ থেকে খাতা আর পেন বার করে
বিদ্যুৎ অফিসের অ্যাপ্লিকেশনটা লিখতে লাগলো উৎপল। ঠিক তখনই সে আবার অনুভব করলো কয়েক জোড়া ঠান্ডা চোখের দৃষ্টি যেন একটানা তাকেই নিরীক্ষণ করে চলেছে। সাথে সেই অদ্ভুত কড়া গন্ধটা আবার বাতাসে ভেসে বেড়াচ্ছে। গাছের ডাল কেটে হরিদাস একটা লম্বা লাঠি তাকে বানিয়ে দিয়েছিল। উৎপল সেই লাঠি আর টর্চ নিয়ে চারপাশটা ভালো করে দেখে এলো। না, কেউ তো কোথাও নেই। আজ একতলাটা কেবল পরিষ্কার করেছে হরিদাস। উৎপল ভাবল কাল ও ফিরলে দোতলাটাও পরিষ্কার করতে হবে। তবে কোণের ঘরটা পরিষ্কার করবে ও নিজে, কারণ সেই ঘরে সমস্ত দামি বৈজ্ঞানিক জিনিসপত্র আছে। বলা তো যায় না, গ্রামের অভাবী ছেলে যদি হাত টানের দোষ থাকে। টর্চ বন্ধ করে উৎপল আবার চাদরে বসতে যাবে, হঠাৎ ওর মনে হলো কানের কাছেই কে যেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর আরেকটা, তারপর আরো কয়েকবার হলো। কান খাড়া করলো উৎপল। আশ্চর্য, ও কিসের শব্দ? এই ঘরে তো সে ছাড়া আর তৃতীয় কোনো প্রাণী নেই। আর শুধু নিঃশ্বাসের শব্দ নয়, আরো কয়েকটা শব্দ শুনতে পাচ্ছে উৎপল। খুব মৃদু হৃদস্পন্দনের শব্দ, তবে একজনের নয়, একাধিক ব্যক্তির। বাতাসে খুব মৃদু স্বরে একটা ফিসফিসানি ভেসে বেড়াচ্ছে। স্পষ্ট শুনতে পাচ্ছে সে। উৎপলের গোটা শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। সে সেদিক থেকে মন সরানোর জন্য একটা গল্পের বই খুলে শুয়ে শুয়ে পড়তে লাগলো ঠিকই, কিন্তু মন বসাতে পারল না। বাইরের বৃষ্টির দাপটের সাথে তাল মিলিয়ে যেন বেড়ে চলেছে সেই উগ্র গন্ধটা। গল্পের বইটা পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল উৎপল। ঘুমিয়ে ঘুমিয়ে একটা বিশ্রী স্বপ্ন দেখল। ও ঘরের মধ্যে আটকে পড়েছে। চারিদিক নিরেট অন্ধকারের দেওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। সেই চারটে দেওয়ালের গায়ে ফুটে উঠেছে বড় বড় চোখ, কান আর মুখ। তীব্র ফিসফিস স্বরে তারা চারিদিক থেকে ঘিরে ধরেছে উৎপলকে। সেই ফিসফিসানির শব্দের আওয়াজ এত চড়া যে উৎপলের মাথার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। সে চিৎকার করে সেই দেওয়ালের চক্রব্যূহ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পালাতে পারছে না। চারটে জীবন্ত দেওয়াল গুড়গুড় শব্দ করে চারিদিক থেকে যেন ধেয়ে আসছে ওর দিকে, ওকে জাপটে ধরে পিষে মেরে ফেলবে বলে। উৎপল পরিত্রাহী আর্তনাদ করছে, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দিচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে ওর। হঠাৎ কাছাকাছি কোথাও বিকট শব্দে বাজ পড়ল। বাইরে থেকে ভেসে আসা একটা প্যাঁচার কর্কশ স্বরে ঘুম ভেঙে গেল উৎপলের। তার বুকটা তীব্র আতঙ্কে ওঠানামা করছে। সমস্ত শরীর জবজবে হয়ে ঘামে ভিজে উঠেছে। উফ, কি ভয়ানক দুঃস্বপ্ন দেখছিল সে। বড় বড় কয়েকটা শ্বাস নিল উৎপল। সেই অদ্ভুত মানুষের শরীরের ঘামের গন্ধটা এখন আরো চড়া। উৎপল উঠে বসতে গেল, আর তখনই টের পেল ওর হাত ঠেকে গেছে দেয়ালে। এমনকি পা লম্বা করে সে দেওয়াল স্পর্শ পেল। কি ঠান্ডা সেই স্পর্শ! এ যেন কোনো দেওয়াল নয়, কোনো ঠান্ডা মৃতদেহের শরীরের উপর চামড়া দিয়ে ঠেকেছে। দেয়ালের স্পর্শ মোটেই সিমেন্টের দেওয়ালের মতো নয়, ঠিক একটা মানুষের দেহের চামড়ার উপর পা ঠেকানোর অনুভূতি হলো উৎপলের। সে চমকে উঠল। সে শুয়েছিল ঘরের ঠিক মাঝখানে। শোয়ার আগেও সে স্পষ্ট দেখেছে তার মাথা, পিঠ আর পায়ের থেকে দেয়ালের দূরত্ব বেশ অনেকটাই। তাহলে কি বাড়িটার দেওয়ালগুলো সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে নাকি? আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে এলো উৎপলের। মোমবাতির আগুন ততক্ষণে ফুরিয়ে এসেছে। উৎপল টর্চ জেলে দেয়ালের দিকে ফেলল। আশ্চর্য, দেয়ালের শরীরে ওরকম
মৃদু একটা ঢিপ ঢিপ স্পন্দন হচ্ছে কেন? তার কানের খুব কাছে ধাক্কা মারছে কয়েক জোড়া হৃদস্পন্দনের শব্দ। অজান্তেই দেয়ালের গায়ে হাত রাখল উৎপল। সেই বরফের মতো ঠান্ডা স্পর্শ। দেয়ালটা যেন ইট, বালি, সিমেন্ট দিয়ে নয়, চামড়া দিয়ে তৈরি একটা মৃত মানুষের দেহের মতো ঠান্ডা। অথচ সে মৃত নয়। স্পষ্ট হৃদস্পন্দনের শব্দ তার কানে ধাক্কা মারছে। দেয়ালের ওপার থেকে উৎপলের হাতের উপরে আরো কতগুলো অদৃশ্য মানুষের হাতের ছোঁয়া পেল সে। তার সমস্ত শরীর শিউরে উঠল। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল উৎপল। হাতটা কেঁপে যাওয়ায় টর্চের আলো সোজা পড়ল দেওয়ালে। উৎপল হাতকে উঠে দেখল দেয়ালের শরীরের উপরের দিকে ধীরে ধীরে ফুটে উঠেছে কয়েকজোড়া মানুষের চোখ, কয়েকজোড়া হাতের ছাপ। আর সেই চোখগুলো কালো কুচকুচে মণিতে পাথর চোখে তাকিয়ে আছে উৎপলের দিকে। ভালো করে চোখ কচলে দেখল উৎপল, না, কোনো ভুল নেই। সেই চোখগুলো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হাত পা নিমেষেই আড়ষ্ট হয়ে গেল ওর। কানের কাছে খুব অস্পষ্ট ফিস ফিস শব্দ শোনা গেল। আর তখনই মুখে গো গো শব্দ করে জ্ঞান হারাল উৎপল। পরদিন সকালে বৃষ্টির তেজ কমে এলো। হরিদাসের ডাকাডাকিতে ঘুম ভাঙল উৎপলের। ঘুম থেকে উঠে সে দেখল সে যথাস্থানে শুয়ে আছে। দেয়ালগুলোও তো সব আগের মতোই আছে, নিরেট সিমেন্টের তৈরি। তাহলে কি সে সবটাই দুঃস্বপ্ন দেখেছিল? কে জানে। হরিদাস ঝাঁটা নিয়ে দোতলায় উঠে পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর উৎপল একটা ঝাঁটা নিয়ে উপরে এসে বলল, যাও হরিদাস, তুমি বরং নিচে গিয়ে রান্নার দিকটা দেখো, বাকিটা আমি করে নিচ্ছি। আগে দাদা বাবু, ওই একটা ঘরই তো কেবল পরিষ্কার করা বাকি আছে। ওই বিজ্ঞানীবাবুর কাজের ঘরটা আমিই করে দিচ্ছি, তারপরেই না হয় রান্নাটা চাপাবো। বেশিক্ষণ লাগবে না। আপনি আবার খালি খালি কেন কষ্ট করতে যাবেন বলুন দেখিনি? ওই ঘরটা আমি করে নেব হরিদাস, তুমি নিচে যাও। হরিদাস বুঝল তাকে দোতলায় থাকতে দিতে চাইছে না উৎপল। সে দ্বিরুক্তি না করে চুপচাপ নিচে নেমে রান্নার কাজে হাত দিল। গতকালই সে বাড়ির পেছনে মাটি দিয়ে একটা উনুন তৈরি করে রেখেছিল। সেটাতেই শুকনো পাতা আর ডালপালা ফেলে আগুন জ্বালিয়ে সে ভাত চড়িয়ে দিল। হরিদাস চলে যেতেই চাবি দিয়ে গবেষণার ঘরের দরজা খুলে একবার ভিতরে ঢুকল উৎপল। দরজা খুলতেই একটা কড়া কেমিক্যালের গন্ধ তার নাকে ঠেকল। ঘরের মধ্যে রাজ্যের বইপত্র আর বিভিন্ন আকারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি বোঝাই করা। সেসবের ওপর পুরু ধুলোর আস্তরণ জমেছে। উৎপল কাছে গিয়ে নেড়েচেড়ে সব দেখল। প্রচুর দামি দামি জিনিস। দেখলে মনে হয় যেন কি একটা গোপন গবেষণার কাজে মেতেছিল বৈজ্ঞানিক উপেন্দ্র কিশোর বটব্যাল। তারপর হঠাৎ করেই কাজের মাঝে তিনি উঠে চলে গিয়ে সেই যে নিরুদ্দেশ হলেন, আর ফিরে আসেননি। এত সব ইলেকট্রনিক ডিভাইস আর যন্ত্রপাতি যে এই ঘরে বোঝাই করা থাকবে সেটা অবশ্য অ্যাডভোকেট গাঙ্গুলি ওকে বলেছিলেন। তবে কয়েকটা জিনিস চিনতে পারলেও বেশিরভাগ যন্ত্রপাতিগুলো উৎপল ঠিক চিনতে পারল না। এসবের ব্যাপারে তার মোটেই জ্ঞান নেই। সে কেবল সেগুলো নেড়েচেড়ে বুঝতে পারল এগুলো বেচলে বেশ ভালোই দাম পাওয়া যাবে। উৎপল সেসব জিনিসপত্রে লেগে থাকা ধুলো পরিষ্কার করতে লাগলো আর ভাবতে লাগলো কিভাবে এসব ভারী জিনিসপত্র সে কলকাতায় নিয়ে যাবে। বিলাসপুরের পরিবহন ব্যবস্থা এখনো সেভাবে উন্নত নয়। হঠাৎ ঘরের কোনায় একটা চাদরের দিকে চোখ পড়ল ওর। সেখানে একটা কিছু চাদর দিয়ে ঢেকে আড়াল করা হয়েছে। উৎপল চাদরটা টেনে সরাতেই অবাক হয়ে গেল। একটা ব্যাটারি চালিত পুরনো দিনের ভিডিও গেমের মতো দেখতে একটা যন্ত্র।
সেটার পাশে কতগুলো ক্যাসেট রাখা রয়েছে। টেপের গায়ে কাগজে অস্পষ্ট পেনের আঁচড়ে কতগুলো নাম লেখা রয়েছে। ঠিক পড়তে পারল না উৎপল। সব শুদ্ধ 7-8টা ক্যাসেট। উৎপল সেটা নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো, আর তখনই সে টের পেল কেউ যেন কানের কাছে তাকে ফিসফিস করে বলল, উৎপল চমকে উঠল। কে বলল কথাটা? সে বুঝতে পারল শব্দটা আসছে দেয়ালের দিক থেকে। সে এগিয়ে গিয়ে দেয়ালে কান পাতল। আশ্চর্য, দেয়ালের ওপারে কেউ যেন ফিসফিস করে তার সাথে কথা বলতে চাইছে, তার নাম ধরে ডাকছে, ভিডিও গেমটা খেলতে বলছে। সেই স্বর শুনে উৎপলের মাথার ভেতরটা কেমন যেন দুলে উঠল। সে মোহাচ্ছন্নের মতো দেয়ালের গায়ে কান ঠেকিয়ে বসে রইল। সে স্পষ্ট শুনতে পাচ্ছে দেয়ালের ওপাশ থেকে অনেকগুলো মানুষের সমবেত আর্তনাদ, জোরে জোরে দেওয়ালের গায়ে ধাক্কা দেওয়ার শব্দ, মুক্তির জন্য অনেকগুলো মানুষের ফিসফিসানির শব্দ। তারা যেন তাকে ভিডিও গেমটা খেলার জন্য বারবার অনুরোধ করছে। কতক্ষণ সোফার ওপর দেওয়ালের কান ঠেকিয়ে বসেছিল ওর মনে নেই। হঠাৎ হরিদাসের গলা শুনে চমক ভাঙল। অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে। হরিদাস খেতে ডাকছে। খাওয়া দাওয়ার পর হরিদাসকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় উৎপল হাটের রাস্তায় বেরিয়ে পড়ল। এখন অবশ্য টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু কখন যে আবার মুষলধারে বাড়ি বর্ষণ শুরু হবে কে জানে। তার আগে কাজটা মিটিয়ে নিতে হবে। বেঘও ওর পেছন পেছন কিছু দূর গেল, তারপর আবার ফিরে এলো। সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা ও অবশ্য হরিদাসকে কিছুই জানালো না, কিন্তু মাথার মধ্যে সেই অদ্ভুত দেওয়ালের উপাস থেকে শোনা মানুষদের আর্ত চিৎকারের আওয়াজ ওর কানে বাজতে লাগলো। হাটে প্রয়োজনীয় টুকটাক কয়েকটা জিনিস কিনে উৎপল গেল বিদ্যুৎ অফিসে। সেখানে অ্যাপ্লিকেশনটা জমা করে যখন বেরোলো, তখন বিকেলের আলো ধীরে ধীরে পড়ে আসছে। একটা মোটা কাঁচের চশমা পরা ভদ্রলোক চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হরিদাস তাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে প্রণাম করে বলল, মাস্টারমশাই ভালো আছেন? হরিদাস নাকি? হ্যাঁ বাবা, ভালো আছি। তো তোমার সাথে ইনি কে? গ্রামের আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। এই দাদাবাবু বিজ্ঞানীবাবুর ভাইপো, কালকেই এসছেন ওই ভূতের বাড়িটাতে থাকতে। দাদাবাবু, ইনি মাস্টারমশাই, বিলাসপুর শিক্ষা নিকেতনে বিজ্ঞান পড়ান। উৎপলও নমস্কার জানালো। প্রতি নমস্কারে ভদ্রলোক বললেন, নমস্কার, আমি নিত্যানন্দ তালুকদার। আপনি উপেন্দ্রর ভাইপো? আগে তো দেখিনি। উপেন্দ্রও তো কোনোদিন বলেনি আপনার কথা। উৎপল ভদ্রলোককে এখানে আসার সব কারণ খুলে বলল। অ্যাডভোকেট গাঙ্গুলির চিঠিটাও দেখালো। তারপর প্রশ্ন করল, আপনি জ্যাঠামশাইকে চিনতেন নাকি? হ্যাঁ, উপেন্দ্র আমার বন্ধু ছিল। বরাবরই একটু পাগলাটে ধরনের। নানান অত্যাধুনিক বিজ্ঞানের জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসত। তবে ওর আগ্রহের বিষয় ছিল কোয়ান্টাম ফিজিক্স। এসব পরীক্ষা করার আগে উপেন্দ্র আমার সাথে আলোচনা করত। তারপর যে কোথায় গায়েব হয়ে গেল। আচ্ছা, জ্যাঠামশাই কোন বিষয় নিয়ে শেষবার গবেষণা করছিলেন আপনি জানেন? জানি, কিন্তু এখানে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক নয়। কাছেই আমার বাড়ি। হাতে সময় থাকলে এসো, কয়েকটা জিনিস দেখাবো। উৎপল হরিদাসের দিকে তাকিয়ে বলল, হরিদাস, এই নাও চাবি। জিনিসগুলো বাড়িতে নামিয়ে তুমি আমাকে চাবিটা ফিরিয়ে দিয়ে তারপর ঘরে ফিরে যেও, কেমন? আমি একটু মাস্টারমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। এটুকু রাস্তা আমি ঠিক চলে যেতে পারবো। হরিদাস চলে গেল।
উৎপল নিত্যানন্দ বাবুর সাথে হাঁটতে লাগলো। ভদ্রলোকের সাথে নানা বিষয়ে কথা হচ্ছিল। তখনই জানা গেল তিনি বিয়ে করেননি, একলাই থাকেন, স্কুলে পদার্থবিদ্যা পড়ান। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছে গেল। ছোট একতলা বাড়ি, বইপত্রের ঠাসা একটা ঘরে একটা চৌকি পাতা। সেখানে বসল উৎপল। নিত্যানন্দবাবু বলতে লাগলেন, সেবার জার্মানিতে গিয়ে ও এক আশ্চর্য জিনিসের সন্ধান পেয়েছিল, একটা ব্লু প্রিন্ট। সেটাতে টেলিপোর্টেশন নিয়ে একটা পরীক্ষার কথা লেখা ছিল, অর্থাৎ মানুষকে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে টেলিপোর্ট করার একটা প্রচেষ্টা। আমাদের পৃথিবী মূলত ত্রিমাত্রিক হলেও বিজ্ঞানীরা চতুর্থ মাত্রা আবিষ্কার নিয়ে অনেক বছর ধরে গবেষণা করছেন। উপেন্দ্র বিশ্বাস করত কেবল চতুর্থ মাত্রা নয়, আমাদের চারপাশেই ছড়িয়ে আছে এমন অসংখ্য মাত্রা বা ডাইমেনশন যাদের খালি চোখে দেখা যায় না। সেই সব মাত্রায় পৌঁছলে পৃথিবীটাকে ঠিক কেমন দেখাবে, সেটাই ছিল ওর মূলত গবেষণার বিষয়। সেই ব্যাপারে ওর একটা বই লেখার খুব ইচ্ছে ছিল। জার্মানিতে এক বিজ্ঞানীর সাথে পরিচয় হয় উপেন্দ্রর। তারই পূর্বপুরুষের কাছে ছিল এই ব্লু প্রিন্ট। সেই বিজ্ঞানীর একার পক্ষে এই জটিল থিওরেম আর ফর্মুলার অর্থ বোঝা খুব কঠিন ছিল, কারণ এই বিষয়ে সেই বিজ্ঞানীর জ্ঞান ভাণ্ডার ছিল সীমিত। উপেন্দ্র তখন তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু ততদিনে সেই আশ্চর্য আবিষ্কারের কথা পাঁচকান হয়ে গিয়েছিল। জার্মানিতে সেই বিজ্ঞানীর বাড়ি থেকে একাধিকবার ব্লুপ্রিন্ট চুরি করার চেষ্টা হয়। তখন উপেন্দ্রর সাথে তিনি সেই ব্লুপ্রিন্ট নিয়ে পালিয়ে আসেন ভারতে। বিলাসপুরের ওই বাড়ির দোতলার একটা ঘরে উপেন্দ্র তার যাবতীয় গবেষণার কাজ করত। সেইখানেই এরপর দুই বিজ্ঞানী সেই ব্লুপ্রিন্টের উপর নতুন করে গবেষণার কাজ শুরু করল। টাকার অভাবে সেই জার্মান বিজ্ঞানীর পূর্বপুরুষ কাজটা শেষ করে যেতে পারেননি, কিন্তু উপেন্দ্রর কাছে টাকা বা যন্ত্রপাতি কোনোটারই অভাব ছিল না। বড় বড় কোম্পানিতে আবিষ্কারের পেটেন্ট বেচে তার বেশ ভালোই আয় হতো। নিত্যানন্দ মাস্টারের কথার মানে উৎপল কিছুটা বুঝলো আর কিছুটা বুঝলো না। ও কেবল এইটুকু বুঝতে পারল তার জ্যাঠামশাই এমন কিছু একটা গবেষণার কাজে ব্যস্ত ছিলেন যেটা বুঝতে গেলে ওকে অনেক পড়াশুনো করতে হবে। সেই গবেষণার কারণে মানুষ একটা মাত্রা থেকে অন্য মাত্রায় পৌঁছে যেতে পারে, কিন্তু তারা আবার সেই পুরনো মাত্রায় ফিরে আসতে পারে কি? নিত্যানন্দ মাস্টার এবার ঘরের আলমারি খুলে বার করে আনলেন একটা বড় খাতা। সেটা খুলতেই দেখা গেল বিভিন্ন খবরের কাগজ থেকে খবর কেটে আঠা সাটা হয়েছে। তিনি বললেন, আমি খবর জমাই, এটা আমার একটা বাতিক বলতে পারেন। এই দেখুন এই খবরটা। বলে একটা বিশেষ জায়গার খবরের দিকে আঙুল দিয়ে দেখালেন নিত্যানন্দ মাস্টার। উৎপল পড়তে শুরু করল। বিলাসপুরের স্থানীয় সংবাদপত্রের খবরের কাগজ কেটে লাগানো। 3টে গ্রামের ছেলের নিরুদ্দেশ হবার খবর, আর একটা মার্লিন ওয়াল্টস নামে একজন জার্মান বৈজ্ঞানিকের নিখোঁজের খবর। উৎপল ভালো করে খবরগুলো পড়ল। জার্মান বৈজ্ঞানিকের নামটা বড্ড চেনা চেনা, কোথায় যেন পড়েছে ও। বাকি নামের কয়েকটাও খুব চেনা মনে হলো ওর। নিত্যানন্দ মাস্টার বলতে লাগলেন, শুধু এরা নয়, আরো অনেকে বিলাসপুরের গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছে। সবাই বলে ওই বাড়িটা নাকি লোকগুলোকে গিলে ফেলেছে। তারা যে কোথায় গায়েব হয়েছে আমিও জানি না,
কেবল এইটুকু বুঝতে পেরেছি, এই লোকগুলোর উধাও হওয়ার পিছনে উপেন্দ্রর হাত আছে। উৎপল চমকে উঠে জিজ্ঞেস করল, আপনার এরকম কেন মনে হলো? আপনি কি ওদের চিনতেন? চিনতাম। উপেন্দ্র আমার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল। আর ওই লোকগুলো সেই জার্মানি বৈজ্ঞানিকের সাথে দেখা করতে গিয়েছিল উপেন্দ্রর বাড়িতে, কিন্তু তারা আর ফিরে আসেনি। এরপর এক ভূতান্বেষী দল আর বিলাসপুরের এক চোর ওই বাড়িতে গিয়ে আর ফিরে আসেনি। তবে বাড়িটা যে তাদের গিলে খেয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা উপেন্দ্র তাদের টেলিপোর্টেশন গবেষণার কাজে গিনি পিগ হিসাবে ব্যবহার করেছে। আর সেই জার্মান বৈজ্ঞানিক? ফর্মুলাটা তো তারই পরিবারের ছিল। আমার ধারণা সেটা হাতিয়ে নেওয়ার জন্য হয়তো এই অদ্ভুত যন্ত্রটা তৈরি করার পর প্রথম তার উপরেই পরীক্ষা করা হয়। এরা সবাই যে টেলিপোর্ট হয়ে বর্তমানে কোন মাত্রায় অবস্থান করছে তা আমার জানা নেই। আর জ্যাঠামশাই, তিনিও কি তবে? তা তো জানি না। হতেও পারে, আবার নাও হতে পারে। বয়স হচ্ছে তো, এখন আর বেশি কিছু মনে রাখতে পারি না। কোন অদ্ভুত যন্ত্র তারা তৈরি করেছিলেন আপনি জানেন? না, চোখে তো দেখিনি। মনে পড়ছে কেবল একবার, হ্যাঁ, উপেন্দ্র একবার যন্ত্রটার ব্যাপারে আমাকে বলেছিল বটে। একটা ভিডিও গেমের মতো যন্ত্র, ক্যাসেট লাগিয়ে খেলতে হয়। তারপর যে কি হয় তা কেউ জানে না। মাস্টারের বাড়ি থেকে রাতে একা ফিরতে হবে বলে হরিদাস বেঘোকে রেখে গিয়েছিল। উৎপল বেঘোর সাথে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর আবার ঝেঁপে বৃষ্টি নামল। আজ রাতে আর রান্নার প্রয়োজন নেই, কারণ মাস্টার নিত্যানন্দ পেট পুড়ে খিচুড়ি আর ডিম ভাজা খাইয়েছেন উৎপলকে। হরিদাস ঘরের মেঝেতে খাটিয়া পেতে রেখে গিয়েছিল। উৎপল আজ তার উপরেই চাদর বিছিয়ে শুয়ে পড়েছে। এক প্যাকেট বিস্কুট খেয়ে ঘরের কোনায় কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে বেঘো। উৎপল গত রাতে যে বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, আজ সেটা খুলেই পড়তে লাগলো। রাত তখন প্রায় 11টা। হঠাৎ দোতলার ঘরের দিক থেকে একটা শব্দ আসতে শুরু করলো। কারা যেন দুমদুম শব্দে দেয়ালের গায়ে ধাক্কা মারছে। সাথে সেই অদ্ভুতুরে গন্ধটা আবার তার নাকে ধাক্কা মারল। বেঘো ঘুম ভেঙে দোতলার সিঁড়ির দিকে মুখ ফিরিয়ে তীব্র ঘেউ ঘেউ শব্দে ডাকতে লাগলো। উৎপল থমকে উঠল। কি হচ্ছে বেঘো? শান্ত হ। কিন্তু বেঘো শান্ত হলো না। তার অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলল। হঠাৎ কানের কাছে আবার যেন ফিস ফিস শব্দ শুনতে পেল উৎপল। কারা যেন খুব চাপা স্বরে তাকে উপরে উঠে যেতে বলছে। উৎপল বিছানার উপরে উঠে বসল। আর ঠিক তখনই বেঘো তীব্র গর্জন করে ছুটে গেল দোতলার সিঁড়ির দিকে। বেঘো কোথায় গেল সেটা দেখার জন্য উৎপল খাটিয়া থেকে নেমে পড়ল। আর ঠিক তখনই ওর চোখ গিয়ে আটকালো দেওয়ালের গায়ে। এ কি অদ্ভুত ব্যাপার! আজ দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। অনেকগুলো মানুষের চোখ আর হাতের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে দেওয়ালের গায়ে। উৎপল ঠান্ডা দেওয়ালের গায়ে কান পাতল। শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে, আর আসছে কতগুলো মানুষের গলার চাপা আর্তনাদের শব্দ। দেয়ালের গায়ে ফুটে ওঠা প্রতিটা চোখ যেন ইশারায় উৎপলকে কিছু বলতে চাইছে। তাদের চোখের ভাষা পড়ে উৎপল বুঝতে পারল তারা চাইছে সে যেন দোতলায় গবেষণার ঘরে যায়। উৎপল মন্ত্রমুগ্ধের মতো দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগলো। দেয়ালের গায়ে ফুটে ওঠা চোখেরা আর সেই ফিসফাস শব্দ
তাকে পথ দেখিয়ে দোতলার শেষ ঘরের দিকে নির্দেশ করতে লাগলো। টর্চ জেলে দোতলার বারান্দার শেষ ঘরটার সামনে এসে দাঁড়ালো উৎপল। দেখল গবেষণা ঘরের দরজা খোলা, তার মানে বেঘো এদিকেই এসেছে। কিন্তু দরজা খুলে টর্চের আলো ফেলে ভেতরে কোথাও বেঘোকে খুঁজে পেল না উৎপল। বারবার নাম ধরে ডাকার পরেও কোনো সাড়া পেল না উৎপল। বেঘোর শরীরের বোটকা জান্তব গন্ধ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাড়িটা কি তার মানে হতভাগ্য কুকুরটাকেও গিলে ফেলল? একটা পিপ পিপ যান্ত্রিক শব্দ শুনে উৎপলের চোখ গেল ঘরের কোনায়। টেবিলের উপর সেই ভিডিও গেমের মতো দেখতে অদ্ভুত যন্ত্রটা রেখেছিল সে, সেটা থেকেই এমন অদ্ভুত শব্দটা বেরোচ্ছে। উৎপল সেদিকে মোহাচ্ছন্নের মতো এগিয়ে গেল। যন্ত্রটার মধ্যে একটা খালি ক্যাসেট লাগানো আছে, বাকি ক্যাসেটগুলো রাখা আছে তার পাশে। টর্চের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে ক্যাসেটের গায়ের লেখা নামগুলো পড়ল সে। যে কটা নাম বুঝতে পারল সে কটা আজ সন্ধেতেই জেনেছে সে, ওই নিত্যানন্দ মাস্টারের খবর জমানোর খাতা থেকে। একটা ক্যাসেটের গায়ে লেখা সেই জার্মান বৈজ্ঞানিকের নামটাও দেখতে পেল সে। তবে কি তারাও এই গেমটা খেলেছিল? তারপরেই গায়েব হয়ে যায়। আর ওই খালি ক্যাসেটটা, ওটাতে তো কারোর নাম লেখা নেই। যন্ত্রটার গায়ে একটা ছোট ডিসপ্লে, প্লে করা সবুজ বোতামটা বিপ বিপ স্বরে জ্বলছে নিভছে। ডিসপ্লেতে চোখ বুলিয়ে উৎপল দেখল একটা গেমের গ্রাফিক্স সেখানে ফুটে উঠেছে। If you lose, you will teleport. সেখানেই দেখা গেল একটা কুকুরের গ্রাফিক্স। সে একটা বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কিছুতেই ঢুকতে পারছে না। উৎপল চমকে উঠল। বাড়িটার এবং কুকুরটার গ্রাফিক্স তার ভীষণ চেনা। তবে কি বেঘো এই বোতামে চাপ দিয়েছে? আর তারপর উৎপল শুনতে পেল তার কানের কাছে কারা যেন ফিস ফিস করে বলে চলেছে, প্লে প্লে প্লে। আর দেয়ালের অন্য পাশ থেকে কার যেন অস্পষ্ট চিৎকারের শব্দ ভেসে আসছে। আর আসছে একটা কুকুরের গর্জনের শব্দ। উৎপল অন্যমনস্কভাবে সবুজ বোতামটা টিপে দিল, আর সঙ্গে সঙ্গে সে দেখল ডিসপ্লেতে ফুটে উঠেছে তার মতো দেখতে একটা কম্পিউটারের গ্রাফিক্সের চেহারা। উৎপল এবার যন্ত্রের গায়ে লাগানো বাকি বোতামগুলো টিপে টিপে খেলতে আরম্ভ করল। খেলতে খেলতে সময়ের হিসেব ছিল না তার। উৎপল মোবাইলে অনেক গেম খেলেছে, কিন্তু এরকম অদ্ভুত গেম ও আগে কখনো খেলেনি। খেলতে খেলতে ও যেন সেটার মধ্যে বিভোর হয়ে গিয়েছিল। গেমের মধ্যে খুব সহজেই ও বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। তারপর সব বাধা কাটিয়ে আরও 3টে লেভেল ও অনায়াসেই পার করে ফেলল। গেমটা খেলতে খেলতে কেমন যেন নেশা লেগে গিয়েছিল তার। কিন্তু একটা দরজার সামনে এসে উৎপল আটকে গেল। কিছুতেই আর সেটা খুলতে পারে না। বারংবার চেষ্টা করার পরেও যখন সেটা আর খুলতে পারল না, তখন রাগের মাথায় সে সবুজ বোতামটায় দুম শব্দে একটা ঘুষি মারল। আর ঠিক তখনই একটা কাণ্ড হলো। উৎপল দেখল গেমের মধ্যে সেই দরজাটা খুলে গেল। ডিসপ্লেতে একটা লেখা ফুটে উঠল, Welcome to 7th dimension. আর ঠিক তখনই ঘরের দেওয়ালের একটা অংশ ঘর ঘর শব্দে ফাঁকা হয়ে গেল। ভয়ার্ত চোখে উৎপল দেখল দেয়ালের ফাঁকার সেই খাঁ খাঁ অন্ধকারের দিকে প্রবল একটা টান তৈরি হয়েছে। এতই তীব্র সেই টান যে উৎপল কিছুতেই সেই টান অগ্রাহ্য করতে পারছে না। মরুভূমির তপ্ত বালুকণা যেমন এক ফোঁটা জলের কণা শুষে নেয়, ঠিক সেভাবেই ভিডিও গেমের ডিসপ্লেটা যেন চোখের নিমেষে তার জাগতিক অস্তিত্বকে শুষে নিল।
শূন্য ঘরে ভিডিও গেমের যন্ত্রের গায়ে লাগানো সেই সবুজ বোতাম কেবল বিপ বিপ শব্দ করতে লাগলো। এরপর যে ঠিক কি হয়েছিল সবটা স্পষ্ট মনে নেই উৎপলের। কেবল তার ভাষা ভাষা মনে আছে যে মানুষ খেকো বাড়িটা তাকে হাঁ করে গিলে নিয়েছিল। সে আটকা পড়েছিল এক অনন্ত গভীর সুড়ঙ্গের মধ্যে। সে সুড়ঙ্গের চারিদিক নিরেট দেওয়াল দিয়ে আবদ্ধ। অসহ্য গরম লাগছিল ওর, সমস্ত শরীর ভিজে উঠেছিল ঘামে, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। চেতনা হারানোর পূর্বে কেবল সে অনুভব করেছিল সে আটকে পড়েছে, দেয়ালের কয়েদখানায় আটকে পড়েছে সে, যেখানে তার সাথে বন্দী আছে আরো অনেকে। মুক্তির জন্য তাদের আর্তনাদের শব্দ উৎপলের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আর শুনতে পেয়েছিল একটা কুকুরের ডাক, বেঘোর ডাক। কতক্ষণ যে ওভাবে অজ্ঞান অবস্থায় দেওয়ালের ভেতর আটকে ছিল তা উৎপল জানে না। সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করেছিল সে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছিল। এখানে নেই কোনো আলো, কোনো খাবার, জল বা অন্য কোনো বস্তু। আছে কেবল নিশ্চিদ্র অন্ধকার, আর্তনাদ আর অন্তহীন হতাশা। এই এক মানুষ সমান চ্যাপ্টা অন্ধকূপের মধ্যে বন্দি জীবন কাটানোর চেয়ে মৃত্যুই শ্রেয়। উৎপল অনুভব করতে পারছিল তার হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে। এমন সময় সে টের পেল তার সম্মুখের দেয়ালটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আবার সে প্রচণ্ড পরিমাণে একটা অমোঘ টান অনুভব করছে, কিন্তু এইবার সেই টানের অভিমুখ ভেতরের দিকে নয়, বাইরের দিকে। কিছুক্ষণ পর উৎপল অনুভব করল সে যেন দেয়ালের ভেতর থেকে ছিটকে গিয়ে পড়ল সেই গবেষণা ঘরের মেঝেতে। মুহূর্তে তার চোখ উজ্জ্বল আলোয় ধাঁধিয়ে গেল। চোখ মেলে সে দেখল বাইরে সকালের আলো ফুটেছে, আর তার মাথার কাছে ভিডিও গেমের যন্ত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হরিদাস। দেয়ালের ভেতরের সেই অন্ধকূপ থেকে মুক্তি পেয়ে উৎপলের দেহে যেন প্রাণ ফিরে এলো। সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল হরিদাসকে। তার চোখ ভিজে উঠেছে। এত আনন্দ সে জীবনে কোনো দিন পায়নি। হরিদাস উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল, দাদাবাবু, আপনি ঠিক আছেন তো? সকালে অনেক ডাকাডাকির পরে যখন আপনার বা বেঘোর কারোরই কোনো সাড়া পেলুম না, তখন তো আমি ভাবলাম যে আপনি হয়তো ওই গবেষণার ঘরটাতেই আছেন। এসে দেখি দরজাটা হাট করে খোলা, আর টেবিলের উপরে রাখা ওই মেশিনের বুতামটাতে আলোটা জ্বলছে। আমি তখনই বুঝতে পেরেছি যে আপনি নিশ্চয়ই ওই নিষিদ্ধ গেমটা খেলছেন। নিষিদ্ধ গেম মানে? সেই বড় বড় হিজিবিজি লেখা কাগজ গেলাকে দেখেই তো এই গেমটা বানাচ্ছিল আমাদের বিজ্ঞানী বাবু আর বিদেশি বাবু। তারপর থেকেই তো বিদেশি বাবুটা গায়েব হয়ে যান। বিজ্ঞানী বাবু আমাকে এই গেমটা খেলা শিখিয়েছিলেন, জানেন তো। এই গেমে সব কটা স্তর আমি পার করতে জানি, কিন্তু তিনি পই পই করে আমাকে বারণ করে গিয়েছিলেন যেন গেমের ভিতরে ওই দরজাটা আমি কোনো মতেই না খুলে দিই। আমিও তাই আর দরজাটা খুলি নাই। প্রত্যেকটা স্তরে এই না এইরকম এক একটা করে দরজা আছে, জানেন। কিন্তু তুমি আমাকে উদ্ধার করলে কি করে? তা তো জানি না দাদা বাবু, তবে প্রতিটা স্তরে না এরকম করে একটা একটা করে দরজা খুলে যায়। আমি যখন সকালে গেমটাকে নিয়ে খেলতে বসলাম না, তখন আমি 8 নম্বর দরজার কাছে পৌঁছে গেছিলাম। কিন্তু আমি বাবা তার আগে আর এগোই নাই। জানেন তো, এই গেমে না পিছনেও হাঁটা যায়। পিছনে হেঁটে 7ম দরজাটা বন্ধ করতেই দেখলাম দেয়ালটা ফাঁক হয়ে আপনি বেরিয়ে এলেন। কি ব্যাপার বলুন তো দেখিনি দাদা বাবু। তাহলে বাকিরাও কি এরকম করে এই গেম খেলতে যেয়ে পরে দেওয়ালের ভিতরে ঢুকে গিয়েছিল নাকি? ব্যাপারটা যে ঠিক কি ঘটেছে উৎপল এতক্ষণে কিছুটা উদ্ধার করতে পেরেছে। সে বলল, হরিদাস, তুমি এক একটা করে ক্যাসেট লাগিয়ে গেমটা খেলতে শুরু করো, ঠিক আছে? আমার ধারণা মাস্টারমশাই যে বিভিন্ন ডাইমেনশনের কথা বলছিলেন, এই ঘরের দেওয়ালের ভেতর সেই সমস্ত বিভিন্ন ডাইমেনশন আছে।
গেমটা খেলতে খেলতে কেউ যদি সেই সমস্ত দরজা খুলে ফেলে, তারা ওই কি যেন বলে, হ্যাঁ, টেলিপোর্ট হয়ে যায় সেই সব ডাইমেনশনে। তারপর যতক্ষণ না সেই দরজা খোলা হয় তারা ভেতরেই আটকা পড়ে যায়। আর সবাই ভাবে মানুষ খেকো বাড়িটা তাদের গিলে খেয়েছে। আমিও আটকে পড়েছিলাম। ভাগ্যিস তুমি দরজাটা বন্ধ করে আমাকে উদ্ধার করলে। হরিদাস উৎপলের কথা শুনে অতটা বুঝতে পারল কিনা ঠিক বোঝা গেল না, তবে সে তার কথা মতো এক একটা ক্যাসেট লাগিয়ে গেমের গ্রাফিক্সে ঢুকিয়ে এক একটা করে দরজা বন্ধ করতে লাগলো। আর ওদের চোখের সামনেই ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। চারপাশের দেয়াল ফাঁকা হয়ে একে একে বেরিয়ে আসতে লাগলো নিরুদ্দেশ হওয়া সব মানুষেরা। প্রথমে বেরোলো বেঘো, তার পেছন পেছন সেই চোর, তারপর সেই ভূতান্বেষীর দল, তারপর গ্রামের নিরুদ্দেশ হওয়া 3 জন মানুষ। সব শেষে উদ্ধার করা হলো সেই জার্মান বৈজ্ঞানিক মার্লিন ওয়ালৎসকে। এত বছর পর সেই দেওয়ালের গহ্বর থেকে মুক্তি পেয়ে নবজীবন প্রাপ্তির আনন্দে সবাই উৎপল আর হরিদাসকে ধন্যবাদ জানাতে লাগলো। সব ক্যাসেটই প্রায় শেষ হয়ে এসেছিল, বাকি ছিল কেবল একটা মাত্র নাম না লেখা ক্যাসেট। উৎপল সেই ক্যাসেটটা ভিডিও গেমে লাগাতে যেতেই তার হাত চেপে ধরল জার্মান বৈজ্ঞানিক মার্লিন ওয়ালৎস। তারপর ইংরেজিতে বললেন, আমার পূর্বপুরুষের আবিষ্কার আমি উপেন্দ্রর হাতে তুলে দিয়ে মারাত্মক ভুল করেছিলাম। সেই ফুলের মাসুল গুনতে হয়েছে সবাইকে। এই কয়েক বছর আমরা এখানে যে কি পৈশাচিক নরক যন্ত্রণা ভোগ করেছি তা বলবার নয়। সব হয়েছে ওই উপেন্দ্রর জন্য। আমি বারবার বারণ করেছিলাম মানুষের উপর এই যন্ত্র প্রয়োগ না করতে, কিন্তু সে শুনল না। যাদের ও ফুলিয়ে ফালিয়ে এখানে এনে আটকে রেখেছিল তাদের প্রত্যেককে এই গেম খেলতেও বাধ্য করেছিল। ওর উদ্দেশ্য ছিল এক একটা ডাইমেনশনে কিরকম অনুভূতি হয় সেটা তাদের মুখে শুনে বই লেখা। কিন্তু আমি প্রতিবাদ করাই ও আমার মাথায় বন্দুক ধরে এই গেম খেলতে বাধ্য করে। ব্লু প্রিন্টে ডাইমেনশনে টেলিপোর্ট হওয়ার ফর্মুলা লেখা ছিল, কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো উপায় আমার পূর্বপুরুষেরও জানা ছিল না। আমি টেলিপোর্ট হওয়ার পর সেই গোপন দরজার খোঁজ ওকে দিয়েছিলাম, কিন্তু উপেন্দ্র আমাদের মুক্তি দেয়নি। ও চেয়েছিল দেওয়ালের ভেতর অন্য ডাইমেনশনে আটকে থেকেই যেন আমরা পচে মরে যাই। কিন্তু যখন আমি বা অন্যেরা মুক্তি না পেয়ে ডাইমেনশনের গোপন খবর ওকে দেওয়া বন্ধ করলাম, তখন উপেন্দ্র পাগল হয়ে গেল। বইটা শেষ করার জন্য ওর প্রয়োজন ছিল তথ্যের, কিন্তু সেই তথ্য সংগ্রহ করতে হলে ওকে নিজেও তো ডাইমেনশনে টেলিপোর্ট করতে হবে। আমি ফিসফিস শব্দে ওকে বারবার গেমটা খেলার জন্য জোর করতে লাগলাম। তারপর উপেন্দ্র একদিন গেমটা খেলতে বসলো। দরজা খোলার সাথে সাথে ও টেলিপোর্ট হয়ে গেল দেওয়ালের ভিতর অন্য ডাইমেনশনে, কিন্তু সে আর ফিরে যেতে পারল না। এরপর যারা যারা এসেছে উপেন্দ্র তাদের কানের কাছে ফিসফিস করে গেমটা খেলতে বাধ্য করেছে। যারা যারা গেমটা খেলে এক একটা দরজা খুলেছে তারাই টেলিপোর্ট হয়ে গেছে দেওয়ালের ভিতর দিয়ে বিভিন্ন ডাইমেনশনে। বড় সাংঘাতিক এই এক্সপেরিমেন্ট। গেমের সব দরজাই বন্ধ হয়ে গেছে, খোলা রয়েছে কেবল একটি দরজা। সেই দরজার ওপারেই ভেসে আছে উপেন্দ্র। একটা করে ক্যাসেটে একটা করে মানুষের অস্তিত্ব বন্দি করা হয়েছিল। এই নাম না লেখা ক্যাসেটটাই আপাতত উপেন্দ্র ডিজিটাল অস্তিত্ব। উৎপল, আমি চাই না উপেন্দ্র মুক্তি পাক। ও মুক্তি পেলে আরো অনেক অনেক মানুষের ক্ষতি করবে। এই ক্যাসেট, ব্লু প্রিন্ট আর এই অলক্ষণে ভিডিও গেমের যন্ত্রটা আমি নষ্ট করে ফেলবো, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট না করতে পারে।
আমার খুব শিক্ষা হয়েছে। উৎপল অবশ্য সব কথা শোনার পর জার্মান বৈজ্ঞানিক মার্লিন ওয়ালসের মতামতকেই সমর্থন করেছে। সে নিজে অভিজ্ঞতা করেছে সেভেন্থ ডাইমেনশনের আতঙ্ক। সেই কথা মনে পড়লে আজও তার শরীর শিউরে ওঠে। মুক্তি পেয়ে এই এক্সপেরিমেন্টের সাথে জড়িত সমস্ত জিনিস নষ্ট করে ফেলেছেন সেই জার্মান বিজ্ঞানী। উৎপল আর বাড়িটা বিক্রি করেনি, সে সেটা মেরামত করে এখন বিলাসপুরেই রয়েছে। যারা নিরুদ্দেশ হয়েছিল তাদের মুখে ডাইমেনশনের বন্দি জীবনযাপন নিয়ে একটা বই লিখতে শুরু করেছে সে। পাছে তার জ্যাঠামশাই ডাইমেনশন থেকে ফিরে এলে সেই বাড়িটাও হাতছাড়া হয়ে যায়, সেই আশঙ্কায় সে আর তাকে ফিরিয়ে আনার জন্য বিন্দুমাত্র চেষ্টা করেনি। আজও রাত বাড়লে উৎপল যখন মৃদু স্পন্দনের শব্দ শুনে দেয়ালে কান ঠেকায়, সে স্পষ্ট শুনতে পায় দেয়ালের ভেতরে কোনো এক ডাইমেনশনে আটকে থাকা তার পাগলাটে বৈজ্ঞানিক জ্যাঠামশায় উপেন্দ্র কিশোর বটব্যাল মুক্তির জন্য অবিরাম অনুরোধ আর আর্তনাদ করে চলেছেন। প্লে প্লে, মুক্তি দে, মুক্তি দে, প্লে প্লে, মুক্তি দে। আপনারা শুনলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে আমাদের আজকের নিবেদন মানুষ খেকো বাড়ি। গল্পের নাট্য রূপান্তর করেছেন নম্রতা চক্রবর্তী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, সুজন ঘোষ, অতনু ভট্টাচার্য, সৌরভ সাহা, শুভদীপ ঘোষ ও সোমনাথ মজুমদার। ধ্বনি সম্পাদনায় ছিলেন রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় সায়ন দত্ত, প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ গুঁই। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।